This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা। বিকেল ৫টা মানেই ৫টায় ৫ কথা, আর ৫টায় ৫ কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। কমিশনের ডেডলাইনের পর দুদিন পার হয়ে গেল, এখনো মনিরুল ইসলামের বিরুদ্ধে হয়নি এফআইআর। ফরাক্কার বিডিও অফিসে তাণ্ডব। কমিশনকে বেলাগাম হুঁশিয়ারির পর বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে ফরাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছিল কমিশন। তারপর দুদিন পেরিয়ে গেলেও এফআইআর তো দূরের কথা, জেনারেল ডায়েরি পর্যন্ত হয়নি। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি কৌশিক। কমিশনের ডেডলাইনের পর দুদিন পার হয়ে গেল, এখনো মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো রকম এফআইআরও হলো না। দেখো, একদমই এমনটাই যে দুদিন পার হয়ে গেল, যে কমিশন ডেডলাইন দিয়েছিল তারপরে কোনো এফআইআর তো দূরত্ব, এমনকি যে মনিরুলকে কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো জিজ্ঞাসাও করা হয়নি। আজ দুপুরে যখন মনিরুল ইসলামের সঙ্গে কথা বলায় তিনি তখন বলে আমাকে কেন জিজ্ঞেস করবে বা কি করেছি। এবং তিনি গতকাল একটি চিঠি দিয়েছিলেন মহকুমা শাসককে। তিনি জানিয়েছিলেন তিনি তার সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে তার বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছে, তবে তিনি সেই সময় দাবি করেছিলেন তিনি সংবিধান মেনে চলেন এবং সংবিধান বিরোধী এমন তিনি কোনো কাজ করেন না। অথচ তার পরবর্তীতে তিনি আবার সেই উস্কানিমূলক বক্তব্য এবং তারপরেও কিন্তু আজ আবার দেখা গেছে তার বিরুদ্ধে যখন বিজেপি এফআইআর করে সেই এফআইআর নিয়ে তিনি প্রশ্ন তোলেন। আজ দুপুরে বিজেপির পক্ষ থেকে কিন্তু একটা এফআইআর করতে যাওয়া হয়, তখন তারা প্রশ্ন তোলেন প্রশাসন এবং রাজ্য পুলিশ যখন ব্যর্থ বিধায়কের বিরুদ্ধে এফআইআর করতে, তখন তারা সেই এফআইআর একটা অভিযোগ নিয়ে কিন্তু যায় সেই বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায়। এবং এর পাশাপাশি তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, যেদিন ঘটনা ঘটেছিল বিডিও একটি অভিযোগ করেছিলেন, সেখানে আননোন হিসেবে অভিযোগ করেছিলেন। যদি সেখানেই যদি মনিরুল ইসলামের নাম দিতে পারতেন তাহলে এত দূর আসতো না কেস। এবং তার পরবর্তীতে আরো একটি বিষয়, যদি প্রশাসন চাইতো তখনই করতে পারত, অর্থাৎ প্রশাসন বিধায়ককে আড়াল করতে প্রথম থেকেই চেয়েছিল, সেই আড়াল করার জন্য এখনো কিন্তু সেই কেস করছে না। এবং নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে কিছুটা হলেও কেয়ার না করে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করলো না প্রশাসন। দুদিন পার হয়ে গেল কিন্তু এখনো তার বিরুদ্ধে কোনো রকম কোনো এফআইআর হলো না। আপডেটের দিকে নজর রাখো আপাতত। তোমাকে ধন্যবাদ। একবার আপনাদের জানাই যে কমিশনের বিরুদ্ধে গণ এফআইআর এর হুঁশিয়ারি দিয়ে গতকাল ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম ঠিক কি বলেছিলেন তিনি শুনুন। বেশি কিছু বললে ভাইরাল হয়ে যাচ্ছে নাকি? চিন্তা করার কিছু নেই। মনিরুল ইসলাম যখন আছে কোনো লোককে চিন্তা করার নাই। অনেক রকম বলছে অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা ভাই তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে। মানুষের জন্য যা করতে হয় করব, কারণ এমএলএ কে ভয় দেখানো হচ্ছে আমার কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার। আমার বিধানসভার মধ্যে আমার সংবিধান অধিকার দিয়েছে, আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবো, যে কোনো মানুষের সমালোচনা করার অধিকার এই সংবিধান দিয়েছে। এই সংবিধান দিয়েছে, কণ্ঠরোধ করবো আমাকে, আমার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আরে আমার আপনার জন্য যদি আইন খোলা আছে, তা আমার জন্য আইন খোলা আছে। যতগুলো লোক এসআইআর কে কেন্দ্র করে আত্মহত্যা করেছে, হার্ট অ্যাটাক করেছে, আমি মনে করি গণহারে এফআইআর ফরাক্কায় বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে অপরাগ প্রশাসন। প্রশাসন এফআইআর না করা, এফআইআর করার জন্য ফারাক্কা থানায় লিখিত অভিযোগ এবারে বিজেপি। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, তার বিরুদ্ধে এফআইআর করতে অপরাগ প্রশাসন। অপারগ প্রশাসন এবং প্রশাসন এফআইআর না করায় এফআইআর করার জন্য ফারাক্কা থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। আপনাদেরকে জানিয়ে রাখবো, একটা ডেডলাইন দেওয়া হয়েছিল 2 দিন, অর্থাৎ 48 ঘন্টার একটা সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেলেও আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি কোনো রকম কোনো এফআইআর মনিরুলের বিরুদ্ধে হয়নি। আর এবারে যেমনটা দেখা যাচ্ছে, প্রশাসন এফআইআর না করায় এফআইআর করার জন্য ফারাক্কা থানায় লিখিত অভিযোগ এবারে বিজেপি। ভারতীয় জনতা পার্টি কোনো সময় ভয় করে রাজনীতি করে না। আমরা আজকে
স্বতঃস্ফূর্তভাবে এসে এমএলএ সাহেব ফারাক্কার বিধায়কের উপরে এফআইআর কপি লঞ্চ করলাম। কি ভয় পাচ্ছেন? অবশ্যই শাসক দলের বিধায়ক এবং তারা যেভাবে গুন্ডাগার্দিতে নেমে এসেছে, গুন্ডাগার্দি করে বেড়াচ্ছে তাদের উপর থেকে নিচে পর্যন্ত, তারই কারণে হয়তো ভয় পাচ্ছেন তারা, কিন্তু আমরা তো ভয় করে রাজনীতি করি না। বিডিও অফিসে হম্বিতম্বি করে অনুশোচনা নেই মনিরুলের। তার অন্যায় কোথায় পাল্টা প্রশ্ন ছুড়েছেন তৃণমূলের বিতর্কিত বিধায়ক। মানুষের স্বার্থের দোহাই দিয়ে ফের একই কাজ করার হুঁশিয়ারি মনিরুলের। যাবতীয় গোলমালের দায় বিজেপির ঘাড়েই দিচ্ছেন ফারাক্কার বিধায়ক। বিজেপির জন্যই তো এইসব বলা হচ্ছে, বিজেপির উংলি হুলেনেই তো এগুলো হচ্ছে। বিজেপির উপরে যে বিজেপি এফআইআরটা কিসের জন্য করলো, কোন আইনে করলো, আমিও তার আইনের মাধ্যমে জবাব দেবো। প্রশাসন কি আপনার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছে? দেখুন, প্রশাসনের ব্যাপার প্রশাসনের দেখছে, আমার ওটা দেখার নেই। আর বিজেপির এই ধরনের ভণ্ডামুর জবাব আমার কাছেও নাই। প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয়েছে আপনাকে? কী বলা হয়? কোনো কিছু কি বলবে? আমার অন্যায়টা কোথায়? আমি মানুষের স্বার্থে যদি এই ভুল আমাকে বারবার করতে হয় তবুও করবো, কারণ মানুষের স্বার্থে, মানুষের পরিষেবা দিবে না। আর এমএলএ এরকম করেছে, আর এইসব ফিল্ডে কাজ করো। আইপ্যাকের লিখে দেওয়া চিঠিকে গ্রহণ করে কেন এদেরকে ছেড়ে দেওয়া হবে? এই মনিরুলের ব্যাক হিস্ট্রি অত্যন্ত খারাপ। ব্যান অর্গানাইজেশন পিএফআই শামসেরগঞ্জে ইউনিফর্ম করে রুট মার্চ করেছিল। এই দেশ বিরোধী সংগঠন অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশনের মিটিংয়ে শামসেরগঞ্জে বক্তব্য রাখার অভিযোগ মনিরুলের বিরুদ্ধে রয়েছে। এই রকম একটা রেকর্ড রাখা লোককে এই রকম একটা চিঠি লিখিয়ে ছেড়ে দেওয়া হলে আগামী দিনে এই ধরনের যারা জঙ্গি মানসিকতা সম্পন্ন বা দেশ বিরোধী মানসিকতা সম্পন্ন লোক তারা উৎসাহিত হবে এবং আগামী নির্বাচনকে আরো রক্তাক্ত করবে। ভোটার দিবস, আর সেই ভোটার দিবসে ভোটাধিকার রক্ষার দাবিতে পথে নামছে এবারে তৃণমূল। আগামীকাল রাজ্যের ব্লকে ব্লকে তৃণমূলের মিছিল। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, বিস্তারিত জানাও। পরিকল্পিত প্রথমেই যেটা বলবার যে ভোট রক্ষা স্বার্থে ইতিমধ্যেই যেমন রাস্তায় রয়েছে এসআইআরকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস, জাতীয় ভোটার্স ডে হিসেবে, ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে কালকে কিন্তু প্রতিটি ব্লকে মিছিল করার নির্দেশ দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভার্চুয়াল বৈঠকে আছেন, যেখানে প্রায় 1 লক্ষ BLA-2 জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাকর্মীরা এই মুহূর্তে বৈঠকে অংশগ্রহণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তোমাকে দু একটা কথা তোমার মাধ্যমে TV9 দর্শকদের জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তিনি বলেছেন যে কোনোভাবে 1,64,00,000 লোকের কাছে পৌঁছানোর নির্দেশ তিনি দিয়েছেন। 1,36,00,000 লোকের নামই যেন তালিকায় থাকে, অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টে, তালিকায় যে যাদের নাম রয়েছে তাদের নাম যেন ফাইনাল তালিকা থেকে বাদ না যায়, এটার লক্ষ্যমাত্রা তিনি কিন্তু ধার্য করে দিয়েছেন। 1,36,00,000 লোকের নাম যেন তালিকায় থাকে। খুব গুরুত্বপূর্ণ, বিধায়ক এবং এমপিদেরকে কার্যত কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক। বলেছেন 10 ঘন্টা করে কাজ করতে হবে, কারণ BLA-2রা যখন কাজ করছে, MLA, কাউন্সিলর বা এমপিরা কেন কাজ করবেন না? ওয়ার রুম আগামী 2 দিনের মধ্যে থেকে চালু করতে হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে এমপি এবং MLA-দেরকে তিনি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নিজেদের পয়সায় ওয়ার রুম চালান, আমরা অন্য পার্টির মতো আপনাদের মাইনে থেকে টাকা কাটি না, নিজেদের পয়সায় চালান। এবং এই কাজ না করলে দল যে কোনোভাবে রেয়াত করবে না, দল তাড়িয়ে দেবে, এই ভাষায় কিন্তু তাকে এতটাই কড়া ভাবে কিন্তু কথা বলতে দেখা গেছে। এবং অঞ্চল প্রধান, কাউন্সিলরদেরকে, বিধায়কদের, এমপিদের কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী 15 দিন একেবারে এই SIR কেন্দ্রিক এই যুদ্ধটা চালানোর ব্যাপারে তিনি কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন।
এটাই সূত্রের দাবি। মধুকল্পিতা। ধন্যবাদ তোমাকে সৌরভ। আরও একবার জানাই, ভোটার দিবসে ভোটাধিকার রক্ষার দাবিতে পথে নামছে এবারে তৃণমূল। এমনটাই জানা যাচ্ছে, আগামীকাল তিনি পথে নামছেন বলেই জানা যাচ্ছে। এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। দেখুন জগন্নাথবাবু, ভোটার দিবস উপলক্ষে ভোটাধিকার রক্ষার দাবিতে পথে নামছে আগামীকাল তৃণমূল। এটা যেমন একদিকে, ঠিক তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কমিশনের কাজে কর্মীদের অদৃশ্য নজরদারির একটা নির্দেশনা কি দিয়েছেন, আপনার প্রতিক্রিয়া? ভারতের নির্বাচন কমিশন কোনো গোপন কাজ করছে নাকি যে তৃণমূল কংগ্রেসকে অদৃশ্য নজরদারি চালাতে হবে? আমরা তো সদৃশ্য নজরদারি চালাচ্ছি, প্রকাশ্যে নজরদারি চালাচ্ছি। নির্বাচন কমিশনের কাজে যদি কোনো অস্বচ্ছতা থাকে, সুপ্রিম কোর্টের নির্দিষ্টভাবে গাইডলাইন দেওয়ার পরেতেও আর তো কোনো কি বলার অবকাশ রয়েছে? মামলা তো করেছিলেন তৃণমূল কংগ্রেস, তাহলে অদৃশ্য কেন? সদৃশ্য নজরদারি তৃণমূল কংগ্রেস চালা, এবং এই অদৃশ্য নজরদারি বলতে গিয়ে আসলে তৃণমূল কংগ্রেসের নেতারা বোঝাতে চাইছেন যে তারাই কোনো গোপন কাজ করে এই ভোটার তালিকার অশুদ্ধিকরণ বা ভোটার তালিকার খাতটি রেখে দিতে চাইছেন, যার বিরুদ্ধে হচ্ছে আমরা সবাই। শুদ্ধ ভোটার তালিকা মানে পরিশুদ্ধ ভোট, আর পরিশুদ্ধ ভোট যদি হয় তৃণমূল কংগ্রেসকে আর কেউ ফেরাতে পারবে না। তৃণমূল কংগ্রেসের বিসর্জন নিশ্চিত হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। কোর্টে হারিয়েছি, এবারে ভোটে হারাবো। এসআইআর মামলায় সুপ্রিম নির্দেশকে অস্ত্র করে হুঙ্কার দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শোনাবো। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। দিনহাটায় রক্তাক্ত বিএলও, শুনানির নোটিশ দিতে যেতেই হামলা। বিএলওকে পছন্দ নয় বলে ধারালো অস্ত্রের কোপ। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ। থানায় গেলেও পুলিশ জেনারেল ডায়েরি নিতে চায়নি, দাবি বিএলও। হয়তো ব্যক্তিগত ক্ষোভ ছিল আমার সঙ্গে, বা বিএলও হিসেবে ওনার পছন্দ ছিল না আর কি। ওদের বক্তব্য ছিল যে উনি যাতে এই বিএলও না হয়। তো বিএলও হিসেবে আমি দায়িত্ব নেওয়া, যেহেতু ওর অপছন্দের ব্যক্তি, তাই ও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে, সে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। জ্ঞানেশ কুমারকে আসতে হবে পশ্চিমবঙ্গে। ওই এখানে আক্রমণ ঘটছে, আক্রান্ত হচ্ছে নির্বাচন কমিশনের লোকজন। তাদের সঙ্গে কথা বলতে হবে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে, এবং শুধু চিঠি নয়, সরাসরি আইনি ব্যবস্থা নিতে হবে, যেটা মানুষ দেখতে পাবে। এইরকম ব্যবস্থা চাই। আর এই ব্যবস্থার পরিবর্তনের জন্য বাংলার মানুষ জেগেছে। তারা তৃণমূলকে হারাবে, বিজেপিকে আনবে। 26শে ভোটের মুখে উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে সরব সুকান্ত মজুমদার। আবারও তোপ দাগলেন মুখ্যমন্ত্রীকে। কি বলেছেন শোনাবো। আর মুখ্যমন্ত্রী কি করছেন? বছরে একবার উত্তরবঙ্গে আসছেন, চা বাগানে যাচ্ছেন, চায়ের টকরিটা পিঠে নিচ্ছেন, একটা করে চায়ের পাতা তুলছেন, দুকলি এক কলি দো পাত্তিয়া, নাদুস নাদুস উংলিয়া পিছনে দিচ্ছেন, আর বলছেন খিচ মেরি ফটো, তো খিচ মেরি ফটো, ছবি তুলে দিচ্ছেন। হ্যাঁ, উত্তরবঙ্গকে আমি কি ভালোবাসি। ভালোবাসাটা পয়সা দেওয়ার সময় কেন বোঝা যায় না মুখ্যমন্ত্রী? পয়সা কোথায়? পশ্চিমবঙ্গের 100 জনের 18 জন মানুষ যদি এখানে বাস করে, তার জন্য মাত্র 861 কোটি টাকা, মাত্র 32 পয়সা বাজারের। 100 টাকা যদি আমার বাজার খরচ হয়, তার মধ্যে মাত্র 32 পয়সা। মাটিগালা নকশালবাড়িতে 2 ষাঁড়ের লড়াই চলছে। শঙ্কর মালাকার বলছে আমি প্রার্থী হব, দিলীপ বর্মন বলছে আমি প্রার্থী হব। দুজনে মিলে 2 ষাঁড়ে গুতোগুতি কর, জিতবে কিন্তু বিজেপি। বিজেপির প্রার্থী এখান থেকে জিতবে এবং রেকর্ড ভোট এখান থেকে জিতবে। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, 26শে ভোটের আগে আবারও উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার তো বালুরঘাটের এমপি বলে জানি। তিনি নর্থ বেঙ্গলের কেন্দ্রের থেকে কি করেছেন এতদিন ধরে? মন্ত্রীও তো নাকি, কেন্দ্রের একটা হাফপ্যান্ট মন্ত্রী। নিজেরা কাজের কাজ করেননি। মোদী সরকার বাংলার জন্য কিছু করেননি। উত্তরবঙ্গ আলাদা বলে তো কিছু নয়, উত্তরবঙ্গের জন্যও কিছু করেননি। মোদী সরকারের কোনো দায়িত্ব নেই, সারা ভারত শাসন করছেন, শুধু বাংলাকে বঞ্চনা করবেন। 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছেন, পেটের ভাত মাথার ছাদ কেড়ে নিয়েছেন, আবার উনি এখানে বক্তব্য দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি। উত্তরবঙ্গের জন্য যা কিছু করার মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছেন। মোদী সরকার কাঁচকলা দেখিয়েছে সারা বাংলাকে, তার মধ্যেই পড়ে উত্তরবঙ্গ। সুকান্ত মজুমদার এইসব কথা বললে জনসাধারণ খেপে যেতে পারে, উনি যেন সাবধান থাকেন। ধন্যবাদ আপনাকে। বাংলায় বাঙালিরা সুরক্ষিত নয়, মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বাংলায় পরিবর্তনের দরকার। যে বাংলা দেশকে নেতৃত্ব দিয়েছে, আজ সেই বাংলা বিপদের মুখে দাঁড়িয়ে। সারা দেশ বাংলার পাশে দাঁড়াক, বিপদ থেকে বাংলাকে উদ্ধার করতে হবে, মন্তব্য নাড্ডা। प्रकाश साहा जी ने कहा कि हम मध्य प्रदेश में बंगाली समाज बंगाल से ज्यादा सुरक्षित हैं। अब इसमें समझने वाली बात यह है कि ज्यादा सुरक्षित है, इसका अर्थ यह होता है कि बंगाल में बंगाली समाज सुरक्षित नहीं है, असुरक्षित। और इसलिए यह समय आया है कि हम बंगाल को जब्बलपुर की धरती से यह संदेश दें कि आज बंगाल में भी बदलाव की आवश्यकता है। जिस बंगाल ने देश को नेतृत्व दिया, आज वो बंगाल मुसीबत में है। सारा देश बंगाल के साथ खड़ा हो और उसको हमको उस मुसीबत से निकालना पड़ेगा। মধ্যপ্রদেশে আগে তাদের মানুষকে সুরক্ষিত রাখুন, বাঙালিদেরকে তো পরে রাখবেন। বাঙালিরা যে বিজেপি শাসিত কোনো রাজ্যে সুরক্ষিত নন, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে, তার প্রমাণ হয়েছে। আপনি এখন পরিযায়ী শ্রমিকদের কথা বলছিলেন, আমি বলছি সল্টলেকে আইটি সেক্টরে কাজ করতে যাওয়া এক ভদ্রলোক নয়ডাতে হোটেল ভাড়া করেছিলেন, যেমন করে বাকি আমি যেভাবে করি নথি দিয়ে, তারপরে তাকে হোটেল যখন চেক ইন করতে যায় বলা হয়েছে যে আপনি বাংলা ভাষায় কথা বলেন, তাহলে আপনি বাংলাদেশি। তাহলে এই কথাটা সত্য নয়, কথাটা এটাই সত্য যে বিজেপি আসলে বাঙালি বিদ্বেষী। আলাদা করে বার্তার প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বাঙালিরা দেশের অভ্যন্তরে তারা প্রত্যেকেই একে অপরের পাশে রয়েছে, সেটাই আমাদের সম্মানীয় প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, দেশের স্বাস্থ্যমন্ত্রী, তিনি সেই কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন রাজ্যে গিয়েছি, বিজেপি শাসিত রাজ্যে গিয়েছি, যেখানে বাঙালিরা সেই রাজ্যের ভারতীয় জনতা পার্টির যে সরকার, সেই সরকার তাদের কাজে অত্যন্ত খুশি। এবং আপনারাও ঘুরে দেখবেন বেশিরভাগ প্রদেশে বাঙালিরা ভারতীয় জনতা পার্টির সাথে রয়েছে। সিপিএম কে এবারে তৃণমূলের বি টিম বলে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার ওন্দায় গিয়ে বিরোধী দলনেতার তোপ, হিন্দু পাড়ায় গিয়ে ভোট কাটে সিপিএম। কি বলেছেন শোনাবো আপনাদের। সিপিএম কোথায় ভোট কাটে? হিন্দু পাড়াতে। তৃণমূলের বি টিম সিপিএম। অমিয় পাত্র, মনোরঞ্জন পাত্র, এরা বি টিম। আপনি দেখবেন পুলিশের কোনো বুথে ভোট পায় না, শুধু হিন্দু এলাকায় গিয়ে ভাষণ মারা, সর্বহারা জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও, লাল ঝান্ডা কারে ফুকার, ইনকিলাব জিন্দাবাদ। ভোট দেবেন কোনখানে? না হাতুড়ির মাঝখানে, চোরেদের রাখার জন্য।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে বাঁকুড়ায় গিয়েছিলেন, বাঁকুড়ার ওন্দাতে তিনি সেখানে গিয়েছিলেন এবং বাঁকুড়ার ওন্দাতে গিয়ে তিনি নিশানা করছেন সিপিএম এবং তৃণমূলকে। তিনি বলছেন সিপিএম কে তৃণমূলের বি টিম, অন্তত এমনই আক্রমণ করেছেন তিনি। বাঁকুড়ার ওন্দায় গিয়ে বিরোধী দলনেতার তোপ, হিন্দুপাড়ায় গিয়ে ভোট কাটে সিপিএম। সিপিএম কে তৃণমূলে বি টিম বলে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার ওন্দায় গিয়ে বিরোধী দলনেতার তোপ, হিন্দুপাড়ায় গিয়ে ভোট কাটে সিপিএম। আমি আরো একবার শোনাবো ঠিক কি বলেছেন তিনি, শুনুন। সিপিএম কোথায় ভোট কাটে? হিন্দুপাড়াতে। তৃণমূলের বি টিম সিপিএম। অমিয় পাত্র, মনোরঞ্জন পাত্র, এরা বি টিম। আপনি দেখবেন পুলিশের কোনো বুথে ভোট পায় না, শুধু হিন্দু এলাকায় গিয়ে ভাষণ মারা, সর্বহারা জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও, লাল ঝান্ডা কারে ফুকার, ইনকিলাব জিন্দাবাদ। ভোট দেবেন কোনখানে? না হাতুড়ির মাঝখানে, চোরেদের রাখার জন্য। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা। তিনি আজকে বাঁকুড়ার ওন্দাতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ওন্দাতে প্রথমে তিনি বিজেপি কর্মীর বাড়িতে যান, যে বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, যাকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার একটা অভিযোগ ওঠে এবং তারপরে তিনি সেখান থেকে সিপিএম কে তৃণমূলের বি টিম বলেও আক্রমণ করেছেন। এমনকি তার অভিযোগ হিন্দু পাড়ায় গিয়ে ভোট কাটে সিপিএম। বিধানসভায় শূন্য মুছতে এবারে মরিয়া বামেরা, ভোটই সাজাচ্ছে সিপিএম। জেলায় জেলায় ভোট ব্যাংকের সমীক্ষা চালিয়ে রণকৌশল বামেদের। সূত্রের খবর, খাতা খুলতে প্রবল সম্ভাবনাময় আসনগুলোতে পরিচিত মুখ দাঁড় করানোর অঙ্ক কষছে এবারে আলিমুদ্দিন। বালি, উত্তরপাড়া, দমদম উত্তর, রানীনগরেও বাড়তি নজর বামেদের। নির্বাচনে বামেরা খুব খারাপ করেছে, এই কথাটাতে পরিষ্কার হয় না। বামেদেরকে বাদ রেখে যাতে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা বাইনারি করা যায়, এটাই ছিল বিজেপি, তৃণমূল, আরএসএস সহ কর্পোরেট সেক্টর তাদের মনোভাব। সেরকম মনোভাবে একটু বাড়তি অসুবিধা হয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকেও অপছন্দ করছে, বিজেপিকেও অপছন্দ করছে। তৃণমূলকে পছন্দ না করে একবার বিজেপি, আবার বিজেপিকে পছন্দ না করে একবার তৃণমূল, সবাই দেখতে পাচ্ছে। ওদের সঙ্গে আমাদের কখনো মিলবে এটা ভাবার কোনো কারণ নেই। বামপন্থার মনোভাবে মানুষ এবং মানুষের মন, মানুষের সঙ্গে সম্পর্ক এবং সংযোগ, মানুষের বিপন্নতায় তার পাশে থাকা, মানুষকে ভরসা দেওয়া, জনসংযোগ তো বামপন্থীদের কাজের অংশ বরাবর। ওনাদের সব থেকে হেভিওয়েট প্রার্থী সব থেকে ভালো জায়গায় খুঁজে সেখানে ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেখানেও হেরে এসছেন। প্রশ্নটা হেভি ওয়েট, লাইট ওয়েট এ ধরনের কিছু নয়। প্রশ্নটা হচ্ছে বামরা বর্তমান রাজনীতিতে তারা তাদের প্রাসঙ্গিকতা হারিয়েছে দিল্লিতে তৃণমূলের সাথে আর পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে। মানুষ বুঝে গেছে বামপন্থীদের মূল লক্ষ্য হচ্ছে তৃণমূলের এজেন্ট হয়ে বিরোধীদের ভোট কাটা। ফলে স্বাভাবিকভাবেই এই বামেরা কোনো অবস্থাতেই এই বামেরা 2026-এর নির্বাচনেও খাতা খুলতে পারবে। তৃতীয় ফ্রন্ট, চতুর্থ ফ্রন্ট, দ্বিতীয় ফ্রন্ট, এত ফ্রন্ট, তারপরে এখন আবার হুমায়ুন ফ্রন্ট। আমরা এত ফ্রন্ট দেখে দেখে ক্লান্ত। আমরা শুধু বুঝি মানুষের সঙ্গে থেকে রাজনীতি করতে হয়, মানুষের পাশে থাকতে হয়। বিমানবাবু অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, ব্যক্তিগতভাবে নিশ্চিতভাবে আমি ওনাকে শ্রদ্ধা জানাই, ওনার যে রাজনৈতিক জীবনযাপন শ্রদ্ধা জানাই। কিন্তু এই ভবিষ্যৎ, এই জোটের ভবিষ্যৎ, আর ভোট চলে এসছে, ওনারা কি করবেন সেটা ওনারাই ঠিক করবেন। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশ মেনে পরবর্তী ডিজি প্যানেল পাঠালো রাজ্য। সিনিয়রিটির ভিত্তিতে 8 জন আইপিএস এর নাম প্যানেলে। তালিকার প্রথমেই ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের নাম। তালিকার তৃতীয় স্থানে নাম মামলাকারী রাজেশ কুমারের। 2023-এর ডিসেম্বরে মনোজ মালব্য ডিজি পদ থেকে অবসর নেন। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ডিজির অবসরে 3 মাস আগে রাজ্য সরকারকে নাম পাঠাতে হয়, কিন্তু এই রাজ্য তা না করে রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজি করেন এবং প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে স্যাটে মামলা করেন আইপিএস রাজেশ কুমার।